বিহারের দানাপুর গ্রাম। প্রধানের মেয়ে কমলেশ্বরীর গায়ে হলুদ হচ্ছিল। কমলেশ্বরী বাবা মায়ের একটিমাত্র মেয়ে। অনেক আদর যত্নে তাকে বড় করেছিল গ্রাম প্রধান। মেয়ে বড় বাড়িতে গিয়ে সুখে থাকবে এই ইচ্ছেটাই মনের মধ্যে রেখে ধনী পরিবারে মেয়ের বিয়ের সম্বন্ধ ঠিক করেন। কমলার সৌন্দর্য দেখে কোনো এক সময় জমিদার থাকা অখিলেশবাবু তার ছেলের সম্বন্ধ তার সঙ্গে ঠিক করেন। ফুলবা এনে হলুদ উপটান আর জল মেয়ের শ্বশুরবাড়ি থেকে এসছে, তাড়াতাড়ি এটা হলুদের সাথে মেশা, তারপর নিয়ম পালন শুরু হবে। কাকিমার কথা শুনে কমলেশ্বরীর মা ফুলবা মেয়ের শ্বশুরবাড়ি থেকে আসা হলুদ নিয়ে আসে। চারিদিকে খুশির একটা আমেজ ছিল। ঢোলের তালে তালে মহিলারা সব গান গাইছিলেন। যখনই গায়ে হলুদের নিয়ম শুরু হয় কমলেশ্বরী জোরে জোরে চিৎকার করে ওঠে। এটা কি লাগিয়ে দিচ্ছে আমার পুরো গায়ে? মনে হচ্ছে কেউ আমার গায়ের চামড়া তুলে দিচ্ছে, খুব ব্যথা করছে মা। কমলেশ্বরীর জোরে জোরে চিৎকার করা দেখে সমস্ত মহিলারা কমলেশ্বরীর গায়ে জল ঢালতে শুরু করে। হে ভগবান, এটা কি হয়ে গেল আমার মেয়ের? এমন মনে হচ্ছে যেন কেউ কাজ বেটে হলুদের সাথে মিশিয়ে দিয়েছে, কিন্তু কে করবে এরকম কাজ? কমলেশ্বরীর শরীরে যেখানে যেখানে হলুদ লাগানো হয়েছিল সেই সমস্ত জায়গা লাল হয়ে ওঠে। যন্ত্রণায় কমলেশ্বরী ছটফট করতে থাকে, আর তার মার বড় মা সেই সমস্ত জায়গায় মলম লাগাতে শুরু করে। দেখ, আমার তো মনে হচ্ছে এটা খুবই ছোট ঘটনা। আরে ঘরে বাইরের আছেটাকে যে এভাবে হলুদের সাথে কাজ মিশিয়ে যাবে, এটা সাধারণ ঘটনা নয়। আর ভাগ্য ভালো যে ওটা ওর মুখে লাগানো হয়নি, না হলে পুরো মুখটাই নষ্ট হয়ে যেত। আরে আমার তো মাথায় কাজ করছে না দিদি, কে আমার কমলাকে এত হিংসা করে? ও কি এমন ক্ষতি করেছে কারোর? বাড়িতে একটা শুভ অনুষ্ঠান চলছিল, কিন্তু দুই জাই সবকিছু দেখে একেবারে আঁতকে উঠেছিলেন। কিন্তু তাও এই সময় অনেক কিছু ভাবার আর সময়ই ছিল না। দুদিন পরেই কমলেশ্বরীর বিয়ে ছিল। বাড়িতে অনেক আত্মীয় স্বজনও এসেছিল। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ছাড়াও দুই জায়ের আরও অনেক কাজ বাকি ছিল। তাই এই বিষয়টা তারা চেপে গিয়ে বিয়ের কাজের জন্যে তোড়জোড় শুরু করে দেন। পরের দিন সকালে, মা, কমলার শ্বশুরবাড়ি থেকে বিয়ের শাড়ি আর তত্ত্ব এসেছে, যাও গিয়ে দেখো তো। বড় গাড়ি থেকে কাজের লোকের মতো দুজন গাড়ি থেকে নেমে আসে। তাদের হাতে লাল কাপড় দিয়ে ঢাকা বিয়ের শাড়ি আর গয়না কমলার মায়ের হাতে তুলে দেয়। বড় মা এটা বলে দিয়েছেন আপনাদের মেয়েকে এই শাড়ি আর গয়না দিয়েই সাজিয়ে পাঠাতে। আর হ্যাঁ, উনি একটা কথা অবশ্যই মনে করে বলতে বলেছেন যে এই শাড়ির ওপর যেন কারো কুদৃষ্টি না পড়ে। উনি কুদৃষ্টি আর মঙ্গল আর অমঙ্গলে খুব বিশ্বাস করেন, সেই জন্য এই শাড়িটাকে খুব ভালো করে যত্নে রাখতে বলেছেন। আপনি চিন্তা করবেন না, কমলা আর ওর ওই পোশাক আগামী দুদিনের জন্য আমাদের দায়িত্ব, আমরা পুরোপুরি খেয়াল রাখবো। ফুলবা বড় সেই থালাটা নিয়ে আস্তে আস্তে তার ঘরের দিকে যায় আর বড় একটা সিন্দুক খুলে সেটা তার মধ্যে রেখে দেয়। সারা দিনে বিয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকার জন্যে ফুলবার এটা মাথাতেই ছিল না যে কমলাকে তার শ্বশুরবাড়ি থেকে আসা শাড়িটা দেখাতে ভুলে গেছেন। পরের দিন বিকেল 4টের সময়, ফুলবা, আরে কমলাকে তৈরি করার সময় হয়ে গেছে। ওর শ্বশুরবাড়ি থেকে ওর পোশাক পাঠিয়েছিল না, কোথায় রেখেছো? যাও নিয়ে এসো। আমরা শুধু ওর চুড়িটা পরিয়ে দিই, তারপর ওর বন্ধুরা এসে ওকে সাজিয়ে দেবে। আমার তো মাথা থেকে বেরিয়ে গেছিল দিদি, একবার খুলে দেখিও নি আমি যে ওখান থেকে ওরা কি কি পাঠিয়েছে। ফুলবা তাড়াতাড়ি শাড়ির আঁচলটা গুঁজে সেই ঘরের দিকে যায় আর সিন্দুক খুলে সেই থালাটা নিয়ে সোজা বাইরে চলে আসে। এই বোন, এগুলো কি পাঠিয়েছে রে ওর শ্বশুরবাড়ি থেকে? আরে ওদের মাথা তো ঠিক আছে? আরে এভাবে বিয়েতে লাল রঙের শাড়ির সাথে কালো চুড়ি কে পাঠায়? আরে এতে তো অমঙ্গল হবে। নামে শুধু এত বড় লোক, কিন্তু দেখ উপস্থিত বুদ্ধিটুকুও নেই এই সমস্ত বড় লোকদের। আরে নতুন বউকে এভাবে কালো চুড়ি কে পাঠায়? হ্যাঁ হ্যাঁ দিদি, এগুলো আমি কি করে জানবো? আবার যেভাবে ওরা পাঠিয়েছে আমি তো সেইভাবেই তুলে নিয়ে গিয়ে সিন্দুকের মধ্যে বন্ধ করে দিয়েছি। এবার হতে পারে বড় লোক, কিন্তু ওদের বাড়িতে কোনো নিয়ম থাকতে পারে নতুন বউকে কালো চুড়ি পরানোর। আরে বিয়ে দিতে দিতেই অর্ধেক জীবন কেটে গেল আমার। আমি তো কখনোই দেখিনি যে শ্বশুর বাড়ি থেকে মেয়ের জন্য এভাবে কালো শাড়ি আর কালো চুড়ি পাঠিয়েছে। আরে বিয়ে শুধু ওদের বাড়ির বউয়ের হচ্ছে না, আমাদের মেয়েরও হচ্ছে। আমি তো বলছি কালো চুড়িটাকে সরিয়ে দে আর লাল চুড়ি পরায় কে লাল শাড়ির সাথে। আরে না দিদি, ওই যে চাকরটা এসেছিল না এগুলোকে দিতে, ওরা বিশেষভাবে বলে গেছে যে ছোট বউকে যা যা পাঠিয়েছে তাই তাই পরাতে হবে। কমলার মায়ের কথা শোনার পরে কমলার জেঠিমা সেই কালো চুড়িগুলোই কমলার হাতে পরিয়ে দেন।
কমলার শ্বশুরবাড়ি থেকে আসা লেহেঙ্গাটা অপূর্ব ছিল। লেহেঙ্গাটা দেখে এমন মনে হচ্ছিল যেন কোনো রানী বা মহারানীর পোশাক। যখনই কমলার বান্ধবীরা কমলাকে ওড়না পরাতে যায়, তখন কমলার এক বান্ধবী চিৎকার করে ওঠে, আর সে ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। কি হলো মিনা, তুই চিৎকার কেন করলি? এই দেখ, তোর এই যে ওড়না, তার একটা কোণা নেই। এরকম আবার কেউ করে নাকি? এভাবে এইসব কাটা ছেঁড়া শাড়ি কেউ কাউকে পাঠায় নাকি? কমলার বান্ধবীর চিৎকার শুনে কমলার মা দৌড়ে কমলার ঘরে চলে আসে এবং সে ওড়নার একটা কোণ কাটা দেখে নিজের মাথায় হাত দিয়ে বলে, হে ভগবান, এগুলো কি অমঙ্গল হচ্ছে? আমি তো বুঝতেই পারছি না কিছু। ভগবান, আমরা কি এমন ভুল করেছি? হ্যাঁ, এখন তো বুঝতে পারছি না আদৌ কমলার বিয়েটা শান্তিভাবে হবে কিনা। আরে মা, ছাড়ো না। যে সেলাই করেছে সে হয়তো ভুল করে কেটে ফেলেছে, আর মাধুরী আছে না, ও এত সুন্দর করে পড়াবে যে কেউ বুঝতেই পারবে না। মা, যদি ভুল করে কাটতো তাহলে এভাবে কাটতো না। তোর এই ওড়না দেখে মনে হচ্ছে এটা কেউ ইচ্ছে করেই কেটেছে। কেউ জেনে বুঝে এটার একটা কোণা ইচ্ছে করেই কেটে ফেলেছে। আরে মা, এরকম কি করে করবে? আর এটা তো হতেই পারে না যে এখানে পাঠানোর আগে এই পোশাক তারা দেখেনি। নিশ্চয়ই দর্জি ভুল করে কেটে ফেলেছে। ফুলবা তার স্বামীর কাছে যায় আর বলে, এই যে শুনছো, কিছু তো একটা অমঙ্গল হচ্ছে, কিছু তো হচ্ছে যেটা ঠিক না। আমরা এই বিয়েটা করিয়ে ঠিক করছি তো বারবার এরকম সংকেত পাচ্ছি যে কিছু একটা অমঙ্গল ঘটতে চলেছে। আরে তোমরা সব সময় না এই মঙ্গল আর অমঙ্গল নিয়েই ভাবতে থাকো। এত বড় একটা বাড়ির সম্বন্ধ নিয়ে এসেছি তোমার মেয়ের জন্য। কাজের লোক, রাজমহল সবই আছে ওনাদের কাছে। আর কি চাই তোমার? সারা জীবন ধরে তুমি যদি ছেলে খুঁজতে থাকো, তোমার মেয়ের জন্য এরকম ছেলে তুমি পাবে না। স্বামীর সেই সমস্ত কথা শুনে ফুলবা এসে বিয়ের জোগাড় শুরু করে দেয়। মালা বদলের সব ব্যবস্থা হয়ে গিয়েছিল। কুলদীপ এসে বিয়ের পিঁড়িতে বসে পড়ে, আর অন্যদিকে কমলাকে তার বান্ধবীরা আস্তে আস্তে ধরে মণ্ডপের দিকে নিয়ে আসে। কিছুক্ষণ আগে লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা ক্রমশ বদলাতে থাকে। হঠাৎ করেই কমলার আচরণ বদলাতে শুরু করে, আর তার হাত ধরে রাখা তার দুই বান্ধবীকে জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। হঠাৎই সুন্দর করে সাজানো তার চুলগুলো সে আস্তে আস্তে ছিঁড়তে থাকে। আরে মা কমলা, তুই শান্ত হ। তুই এরকম কেন করছিস? আরে মা, বল না কি হয়েছে? চিৎকার করছিলি কেন তুই ওইভাবে? বল না আমায়। আমার অনেক কষ্ট হচ্ছে মা। আমার মাথায় যেন কিছু একটা রয়েছে। কিছু আছে চুলের মধ্যে আমার। মেয়ের এই কথা শোনার পরে কমলার মা আর জেঠিমা এসে চুলের মধ্যে দেখতে থাকে। তখনই চুলের একটা বড় গোছা মাটিতে এসে পড়ে, যা দেখার পরে ফুলবা চিৎকার করে ওঠে। জেঠিমা কমলার চুলগুলো দেখে। সে দেখে যে এক পাশ থেকে অনেকটা চুল উঠে গেছে, আর সেখানে গোল একটা ক্ষত তৈরি হয়েছে। আরে এটা কিভাবে হতে পারে? এইভাবে কারোর চুল কিভাবে মাটিতে খুলে পড়ে যেতে পারে? নিশ্চয়ই কারো কুদৃষ্টি পড়েছে আমাদের বাড়ির মেয়ের ওপর। এতগুলো ঘটনা একসাথে ঘটা কখনই কাকতালীয় বিষয় হতে পারে না। কমলা ভয় পেয়ে মাকে আঁকড়ে জড়িয়ে ধরে থাকে আর জোরে জোরে কাঁদতে থাকে। ফুলবা, মেয়েকে নিয়ে যাও আর গিয়ে ওকে আবার সাজিয়ে দাও, আর মালা বদলের জন্য নিয়ে এসো। দেখো সময় পেরিয়ে যাচ্ছে, জামাই কিন্তু অপেক্ষা করছে। জানি না, মনে তো হচ্ছে আজকের মুহূর্তটাই খারাপ। আপনি একটু চিন্তা করবেন না দাদা। এখন কমলা শুধু আপনাদের দায়িত্ব নয়, ও এখন আমাদের ঘরের বউও। আমি বুঝতে পারছি যে এই ঘটনাটা ঘটার পর ওর মনে এখন কি চলছে। আমাদের যতটুকু সম্ভব হবে আমরা অবশ্যই করব, কিন্তু এখন লগ্ন পেরিয়ে যাচ্ছে। শুভ লগ্নে শুভ কাজটা করে নি, বাকি ওর মানসিক অবস্থা নিয়ে আমরা পরে মহলে গিয়ে ভাবব। আর হ্যাঁ, বিষয়টাকে আমরা খুব গুরুত্ব দিয়েই দেখব, আপনি চিন্তা করবেন না। নিজের হবু শাশুড়ির কথা শুনে কমলা একটু শান্ত হয়ে গেছিল। বিয়ের সমস্ত উৎসাহ নষ্ট হয়ে গিয়েছিল। কমলা অত্যন্ত মনমরা হয়ে ইচ্ছে না থাকা সত্ত্বেও কুলদীপের গলায় মালা দেয়। পাকে ঘোরার পর, 1 মিনিট, একটু দাঁড়ান দিদি। একটা কথা বলুন তো, বিয়েতে কালো রঙের চুড়ি পরানো কি আপনাদের এখানের কোনো নিয়ম? আরে না, উল্টে আমাদের তো এখানে খুব অশুভ মনে করা হয়, কিন্তু আপনি পাঠিয়েছেন বলে আমরা জোর করে পরিয়ে দিলাম। আমরা ভাবলাম যদি না পড়াই তাহলে হয়তো আপনার খারাপ লাগবে। কি বলছেন আপনি এগুলো? আমরা আমাদের বৌমার জন্য এরকম কালো চুড়ি কেন পাঠাবো? নিশ্চয়ই আপনাদেরই এটা কোনো ভুল হচ্ছে। মানে আপনারা কমলার জন্য এই কালো চুড়িটা পাঠাননি, তাই তো? একদমই না।
আমরা লাল রঙের রাজস্থানী চুড়ি পাঠিয়েছিলাম, বিশেষভাবে আনিয়েছিলাম আমাদের বৌমার জন্য। এই সমস্ত ঘটনা একটা অশুভ ইঙ্গিত করছিল। আপনাদের বাড়িতেই মনে হয় কেউ একটা কালা জাদু করেছে, এই জন্যই তো আপনাদের বাড়িতেই এই সব ঘটনা ঘটলো। আমার তো মনে হয় কমলার জন্য এটাই ভালো হবে যে ও খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে বেরিয়ে যাক। আপনি দাঁড়ান দিদি, আমি আগে কমলার নজর কাটিয়ে দিই, তারপর ওর বিদায় অনুষ্ঠান হবে। জেঠিমা দৌড়ে একটা জায়গায় যান আর কিছু জিনিসপত্র হাতে করে নিয়ে আসেন। সে মনে মনে কিছু মন্ত্র জপ করে সে 5 বার কমলার চারপাশে ঘুরিয়ে দেয়। আর শেষবারের জন্য যখন হাতটা ঘুরিয়ে কমলার কপালে সে হাত দেয়, সে খুব জোরে একটা ইলেকট্রিকের শক খাওয়ার মতো ঝটকা খায় আর সে দূরে গিয়ে ছিটকে পড়ে। এই সব দেখার পরে সবাই হতভম্ব হয়ে যায়, কেউ কোনো কথা বলতে পারে না, কেউ বুঝতেই পারছিল না ওখানে কি হচ্ছে। কমলা মা, তুমি ঠিক আছো তো? আচ্ছা আমাদের বলো, এখন তোমার কেমন লাগছে? ঠিক আছে মিমা, তুমি চিন্তা করো না, ওনার পা হয়তো পিছলে গেছে তাই পড়ে গেছে, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। শশী তার বেয়ান ফুলবাকে এসে বলে, এখন তো আমরা বৌমাকে নিয়ে আমাদের বাড়ি যাচ্ছি, আমাদের বাড়িতেও অনেক আত্মীয় স্বজনরা অপেক্ষা করছে। এই সময় আলোচনা করা আর ঠিক হবে না, আমাদের বাড়িতে যাই আগে, তারপর এইসব নিয়ে ভাববো যে আমাদের নতুন বৌমার আসলে সমস্যাটা কোথায়। ততক্ষণে আপনিও কোনো পুরোহিত ডেকে বাড়িতে পুজো দিয়ে দিন একটা, তাহলে সব সমস্যা দূর হয়ে যাবে। হ্যাঁ দিদি, আপনি একদম ঠিক বলেছেন। এমনিও বাড়ির বড়রা সব সময় বলে যে বিয়ের সময় অনুষ্ঠানে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে পূর্বপুরুষরা অসন্তুষ্ট হয়, আর যদি পূর্বপুরুষরা কোনোভাবে অসন্তুষ্ট হয়ে যান তাহলে এই ধরনের ঘটনা ঘটতে থাকে। হয়তো আমরা যেগুলো ভাবছি সেগুলো না হলেই মঙ্গল, আর এগুলো সব পূর্বপুরুষদেরই রাগ। আমরা পূর্বপুরুষদের শান্তির জন্য যজ্ঞ করব, আপনারা চিন্তা করবেন না। তারপর শশী বেয়ানকে আলিঙ্গন করে বিদায় নেয় আর তারপর কুলদীপ কমলাকে নিয়ে রওনা দেয়। শ্বশুরবাড়ি আসার পরে গৃহপ্রবেশ থেকে শুরু করে মুখ দেখার নিয়ম শান্তিপূর্ণভাবেই শেষ হয়, যা দেখে শশী আর কুলদীপ খুবই খুশি হয়। ওদের এটা মনে হয় অশুভ যা কিছু ছিল তা বউয়ের বাড়িতেই শেষ হয়ে গেছে আর সব কিছু এখন ঠিক হয়ে গেছে। কিন্তু এই কথায় আছে না, যখন খুব ভয়ঙ্কর ঝড় তুফান আসে তার আগে সব কিছু শান্ত হয়ে যায়।